হ্যালো গাইজ, বুয়েটের ক্যাম্পাস আড্ডা লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি খন্দকার হুমায়রা ঐশী, আমার সাথে আমার আরও 3জন বন্ধু আছে। হ্যালো, আমি সুবর্ণবিথি। হ্যালো, আমার নাম অরণ্য। আমার নাম আবির। তো আমরা আজকে লাইভে এসেছি রিসেন্ট রিলিজেস নিয়ে কথা বলতে। আমরা আমাদের কনভারসেশন চা খেতে খেতে শুরু করে দিচ্ছি। আপনারা সবাই লাইভে জয়েন দিতে থাকুন। তো তারপর সবার কি অবস্থা? আমার অবস্থা তো ভালোই চলতেছে, জীবন যেরকম চলে আর কি। তোদের কি অবস্থা? আমার অবস্থা এই তো চলছে, যেভাবে মানে একাডেমিক প্রেশার অ্যান্ড আদার স্টাফ সব কিছু মিলিয়ে যেভাবে চলা যায় সেভাবেই। সেম, আমারও পড়াশোনা, মুভি দেখা এগুলা নিয়ে চলতেছে। মুভি দেখা, কি কি মুভি দেখলা? রিসেন্ট মুভি দ্য পেঙ্গুইন সিরিজ, ওইটা শেষ করছি। স্কুইড গেম সিজন 2, আর কিছু বাংলা সিরিজ, আর কি বলেন সাউথ মুভি, এই কয়েকটা দেখছি। আমি আপাতত শেলডন দেখছি, ইয়াং শেলডনের 2টা সিজন শেষ করেছি, 3rd সিজনটা শুরু করলাম। তো আমার মোটামুটি অনুভূতি ইয়াং শেলডন নিয়ে হচ্ছে বেশ ভালো। আমি এটা বিগ ব্যাং থিওরি স্পিন অফ সিরিজ, তো সেই ইমপ্রেশন নিয়ে দেখা শুরু করেছিলাম। বিগ ব্যাং থিওরি বেশ এনজয় করেছি, তবে আমার কাছে মনে হয় যে বিগ ব্যাং থিওরির চেয়ে ইয়াং শেলডন একটু বেশি জীবনের তাৎপর্যকে ধারণ করে। বিগ ব্যাং থিওরি ওয়াজ লাইটার টু মি। হ্যাঁ, বিগ ব্যাং থিওরিটা ফানি ছিল, মানে একটু বেশি কমেডিক টাইমটা বেশি ছিল। আচ্ছা হ্যাঁ, ওইটা শেলডনেরও একটা স্পিন অফ আছে, ওর বাইকে নিয়ে, বড় বাইকে নিয়ে। হ্যাঁ, ওইটা দেখছেন? না, ওটা আমি এখন দেখিনি। ওটা রিলিজ করেছে কিনা আমি নিশ্চিত না। হ্যাঁ, ওটা রিলিজ করে ফেলছে। ওর যে মানে মেরিট, দুজন মেরিট করলো না বেবি নিয়ে, যা বড় বড়, ওইটা ওরে নিয়ে আলাদা সিরিজ যেটা করছে, ওইটা অলরেডি একটা সিজন বের হয়ে গেছে। আর আমি রিসেন্টলি, আমি তো বেসিক্যালি ইংলিশ মুভি একটু কম টম দেখি। ইংলিশ মুভি বা সিরিজ এগুলি কমই দেখা হয়, বাংলা আর ইন্ডিয়ান জিনিসই বেশি দেখা হয়। সো রিসেন্টলি বাংলা সিরিজগুলোর মধ্যে 200 দেখলাম, যেটা পেট কাটা শোয়ের একটা সিকুয়াল কাইন্ড অফ বলা যায়। যদিও খুব একটা মানে, যদিও কাহিনীর কন্টিনিউশন খুব একটা না, বাট আমার কাছে ভালোই লেগেছে। পুরোটা দেখেছিস? হ্যাঁ, পুরোটা বলতে এখন পর্যন্ত 4টা এপিসোড বের হয়েছে, 4টাই দেখা হয়েছে। ওইটা 4টা এপিসোডেরই তো সিরিজ। হ্যাঁ, 4টা। দেখলাম যে 4টাই দেখছিস। কোনটা সবথেকে ভালো লাগছে, কোন এপিসোডটা? আমার সবচেয়ে ভালো লাগছে অ্যাকচুয়ালি প্রথমটাই, ওয়াক্ত যেটা ছিল, ওইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। অন্যগুলোও যে খারাপ তা না, অন্যগুলো অবশ্যই ভালো লাগছে, বিশেষ করে লাস্টেরটা বেসুরা সম্ভবত নাম। হ্যাঁ, তো মিউজিক্যাল ভাইবের রাইট, ছিল। এটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। মানে বাংলাদেশে এই ধরনের কাজ একটু কমই আমি দেখি আর কি। বিথি কি 200 দেখেছো? না, আমার 200 এখনো দেখা হয়নি, তবে আমি পেট কাটা শটা দেখেছিলাম এবং 200 দেখার ইচ্ছা আছে। তো আমার আপনাদের কনভারসেশন শুনে বেশ আগ্রহ হচ্ছে, আমি দেখবো আশা করি। এবং আমার পেট কাটা শয়ের মোটামুটি মিষ্টি কিছু পর্বটা সবচেয়ে ভালো লেগেছিল, তো আমি বেশ এনজয় করেছিলাম। আমি প্রথম সিজন দেখছি, আর এই মানে দ্বিতীয় শো এর প্রথম 2 এপিসোডটা দেখছি, যার মধ্যে ওই যে প্রথম সিজনের একটা কি আছে, সিকুয়েল আছে যে এপিসোড, ওইটার নাম মনে নাই অন্তরা। হ্যাঁ, ওইটাই ভালো লাগছে সবচেয়ে বেশি। হ্যাঁ, ওটা বাট অনেকে বলতেছে যে দ্বিতীয় শোটা প্রথম শো থেকে তেমন বেটার হয় না, বাট আমি বলবি কাইন্ড অফ সিমিলার আসলে। মানে বাংলাদেশে এর চাইতে বেটার আর কি বলবেন, মানে হররে এর চাইতে বেটার কিছু করা যায় না। বাংলাদেশে তো হরর কাজ ইদানিং একটু বেশি হচ্ছে, বাট যদি ওভারঅল চিন্তা করি খুব বেশি একটা কিন্তু হয় না। হ্যাঁ, আর বাংলাদেশে যেগুলো horror মুভি কাজ হয়, কম। ওগুলো সিনেমা হলে যেগুলো বেরোয়, ওই যে রিসেন্টলি আধুনিক বাংলা হোটেল হ্যাঁ। বলে একটা হয়েছে। আধুনিক বাংলা হোটেল কি দেখছো তুমি? বোয়াল মাছের ঝোলটা দেখা হয়েছিল, ওইটা ভালো ছিল। আমি সবগুলো এপিসোডই দেখেছি, মোটামুটি লেগেছে। সেই তুলনায় 200 কিন্তু বেশ মেকার কি বেটার। বেকারের নামটা মনে পড়ছে না, তবে আধুনিক বাংলা হোটেল তো মোশাররফ করিম কেন্দ্রিক। সবগুলো এপিসোডেই মোশাররফ করিম ছিলেন। মানে ওনার 3টা মানে ইনসিডেন্ট নিয়ে আর কি বলতে গেলে, 3টা ইনসিডেন্ট নিয়ে ওইটা। বাট আমি ওইটাতে মানে একটু পার্থক্য হচ্ছে দ্বিতীয় শোয়ের সাথে, ওইটাতে মানে মিষ্টিটা বেশি, বুঝতে পারছেন? মানে হরর এলিমেন্টের চাইতে মিষ্টিটা বেশি, বাট ওইখানে বিভিন্ন হরর এলিমেন্টগুলো আনছে, যেমন পেতনি বলেন বা ওই বিভিন্ন ভাইবগুলো আনছে। আচ্ছা আচ্ছা। তো আমার মোটামুটি যেহেতু শ নিয়ে কথা হচ্ছিল, শ তো নুহাস হুমায়ুনের। আরেকটা কাজ আপনারা দেখেছেন কিনা আমি জানি না, মশারি দেখেছেন? হ্যাঁ, তো মশারি কিন্তু মোটামুটি একটা প্যারালাল মিনিং নিয়ে একটা কাজ। তো আমার কাছে, আমি মশারি খুব স্পেশালি কমেন্ডেবল বলবো, আমার কাছে খুব ভালো লেগেছিল, যেটাকে একদম হরর থিমেও এনজয় করার মতো, আবার ডিপ যে মিনিংটা সেটাও ধরার মতো। তো এটা নিয়ে আপনারা কি দেখেছেন কিনা, বা দেখলে আপনাদের কি মতামত? মশারি আমি আসলে দেখেছিলাম, মশারি বেশ ভালো ছিল। আমাদের আলোচনা মানে আমাদের কি নুহাস হুমায়ুনকে নিয়ে একটু বেশি আগ্রহ কাজ করে নাকি? আমরা নুহাস হুমায়ুনকে নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছি। হ্যাঁ, হুমায়ুন স্যার হতে পারে, হুমায়ুন স্যার, বাট নুহাস হুমায়ুন আসলে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে
নোয়া সময়ন যেসব কাজগুলি করে এগুলো আমি যখন দেখি আমার কাছে মনে হয় যে যেন ইন্টারন্যাশনাল কোনো কাজ দেখতেছি, টেকনিক্যালি এতটা সাউন্ড স্ট্যান্ডার্ডটা অনেক রাইট, ভালো হয়, স্ট্যান্ডার্ডটা খুবই মানে সিনেমাটোগ্রাফি সাউন্ডের কাজ অসাধারণ হয়। মানে বাংলাদেশে এটা আমি এক্সপেক্ট করিনি ওনার আগে, মানে এই ধরনের মানে এত সিনেমা কোয়ালিটিফুল। হলে কিন্তু নোহা সুমায়ন এখনো পর্যন্ত কোনো না। সিনেমা রিলিজ দেয় নাই। আমার জানা মতে সিনেমা না। হলে গিয়ে কি তোমরা মুভি দেখো, বাংলা সিনেমা মুভি? আমি তো দেখি, আমি খুবই দেখি। আর 2024-এ আমি 2টা সিনেমা হলে গিয়ে মুভি দেখছি, একটা হচ্ছে রাজকুমার আর একটা হচ্ছে তুফান। তো আমার তুফান আই গেস সবাই দেখছে হলে। হ্যাঁ আমার শাকিব খানের পছন্দ হয়। আমার আসলে মানে সিনেমা হলে শুধু মানে মাস মুভিগুলাই দেখা হয় আসলে, হ্যাঁ, বাট তেমন আসলেই। গল্প মুভিগুলা দেখা হয় না আসলে। হ্যাঁ আমার মনে হয় যে সিনেমার থিমের উপরে বা জনারের উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে কোন হ্যাঁ, মুভিটা অনেকটাই, আসলে হ্যাঁ, সিনেমা হলে অনেকটাই। গিয়ে দেখার মতো আর কোনটা একটু ঘরে বসে একটা কোজি এনভায়রনমেন্টে দেখার মতো। যেমন আমি তো এখন পর্যন্ত হলে 3বার গেছি সিনেমা হলে মুভি দেখার জন্য। প্রথম মুভিটা একটা বাংলাদেশি সিনেমা ছিল পরাণ। তো পরাণ আপনারা কেউ দেখেছেন কিনা জানি না। সেম পরাণ আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স পরাণ আমার বেশ ভালো লেগেছিল পরাণ সবকিছু মিলিয়েই। এবং সেকেন্ডলি আমি জওয়ান দেখেছিলাম। তো আমার জওয়ান দেখার এক্সপিরিয়েন্স যেটা ছিল যে আমি যখন প্রথমবার মতো হলে দেখি তো আমার খুবই ভালো লেগেছে। আমরা সপরিবারে দেখেছিলাম এবং খুবই এনজয় করেছিলাম। অ্যাকশন সিকোয়েন্সেস বলি বা স্টোরিটাও মোটামুটি কমন স্টোরি, বাট মানে ভালো স্টোরি ছিল। তো আমার ভালো লেগেছিল সব মিলিয়ে। কিন্তু যখন আমি এরপরে সেকেন্ড টাইম ওটা দেখি নেটফ্লিক্সে বাসায়, সত্যি বলতে আমি একদম এনজয় করিনি। মনে হচ্ছে একটা টিপিক্যাল বলিউড মুভি। নেটফ্লিক্সে যখন জওয়ান রিলিজ করে তখন আমি আবার হ্যাঁ, release করে দেখেছিলাম। ফেলছে। তো তখন আমি একদম এনজয় করি নি। ওকে ওকে আচ্ছা, নো প্রবলেম। বাট আমি তখন এই রিয়েলাইজেশনটা আমার তখন আসে যে সব মুভি আসলে হলে দেখার মতো না, আবার সব মুভি বাসায় বসে দেখার মতো। আচ্ছা হ্যাঁ, অ্যাকচুয়ালি জওয়ানের হাইপ হলে অনেক বেটার ছিল। Right. আর রায়হান রাফির যে মুভিগুলা পরাণের কথা বললাম, বা আমরা যদি বলি সুড়ঙ্গ। সুড়ঙ্গের হাইপ প্রচন্ড ছিল। হ্যাঁ, সিনেমা হলে রায়হান রাফির ম্যাক্সিমাম সিনেমাই আমি গিয়ে দেখছি অ্যাকচুয়ালি। কাজ আর আমার হচ্ছে পারফর্মার হিসেবে শরীফুল রাজকে অনেক পছন্দ। অবশ্য গত মাসে মেহজাবিনের সিনেমা মুক্তি পেয়েছে, প্রিয় মালতী। তোমরা কি হ্যাঁ, দেখছো? ওইটা আমি বলি, ওইটা অনেকটাই ভালোই লাগছে। মানে আমি দেখি না যদিও, বাট না ট্রেলার দেখে আমার আসলে কমেন্টেবল মনে হয়েছে। কাহিনীটা হচ্ছে কি, আমি যদি ইনশর্ট বলি যে একটা কি থাকে মানে মালতি, না মানে ট্রেলার দেখেই বুঝতে পারবেন। আচ্ছা হচ্ছে মালতি নামে একজন থাকে, মানে একজন মহিলা, উনার স্বামী জাহাজে কি করে আগুনে হারায় যায়। তো এইটা নিয়ে কি হচ্ছে আপনার মানে কাহিনীটা, যে উনার স্বামী কিভাবে হারিয়ে গেল, উনার মিষ্টিটা কি বা উনার কি স্ট্রাগল করা লাগতেছে, এইগুলা নিয়ে আর কি। বাট মেহজাবিনের পারফরমেন্স আমার মনে ট্রেলার দেখে যা মনে হইলো মানে প্রেইজ ওর্থিং আসলে। আচ্ছা অনেকটাই। এটাই তো মনে হয় মেহজাবিনের প্রথম সিনেমা হ্যাঁ, হলে প্রথম, একটা প্রথম, সিনেমা। এটাই প্রথম। এটা আমার এখনো দেখা হয়নি, বাট নাটক আমার খুবই ভালো লাগে না, ওনার। উনি মুভি করছে, বাট মানে ওইটা কিসে করছে, অনলাইন প্ল্যাটফর্মে করছে। অনলাইন প্ল্যাটফর্মে করছে, বাট সিনেমা হলে রেড নাম করছে, সিনেমা হলে করে থিয়েট্রিক্যাল রিলিজ এটাই হচ্ছে প্রথম। তো মেহজাবিনকে আমার হ্যাপি ফর মেজাবি, কারণ হ্যাঁ। আমি ওকে বড় পর্দায় অনেকদিন ধরে দেখতে চেয়েছিলাম। তো আমার খুব ভালো লেগেছে আসলে এই জিনিসটা যে ও ফাইনালি এসেছে। মেহজাবিন আসলে একটা ওয়ান্ডারফুল পারফর্মার আমার কাছে মনে হয়। হ্যাঁ। ওনার নাটকগুলি যখন দেখি, বিশেষ করে নিশোর সঙ্গে যখন দেখতাম আগে, পুনর্জন্ম নিয়ে তো কিছু মানে কি আর বলবো, আমরা রিসেন্ট রিলিজ নিয়ে কথা বলতে গেলে আসলে আগের রিলিজগুলো নিয়েও কিছুটা বলতে চলে হয়। আসতেছে। হ্যাঁ, চলে আসে আসলে conversation। পুনর্জন্ম থেকে মনে আসলো, বিকি জাহেদের আরেকটা সিরিজ বের হইতেছে, জানেন কোনটা? নামটা কি? অন্ধকারের গান। সরি, অন্ধকারের গান, বিঞ্জে, আচ্ছা মুশারফ করিম নিয়ে। আচ্ছা 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 ওনার মুশারফ করিম নিয়ে মানে হচ্ছে গিয়ে আমি যতটুকু ট্রেলার দেখে বুঝতে পারলাম, ওটা হচ্ছে গিয়ে কি বলবো, থ্রিলার, মানে মিষ্টি না, জাস্ট একটা হচ্ছে থ্রিলার। মুশারফ করিম মেবি একজন স্বামী যে মানে আরেকটা বিয়ে করতে চাই এরকম কিছু। আর উনার মা মেবি একটু কি থাকে, মানে আর একটু মিষ্টি টাইপ উইমেন থাকে। আর এখানে মোমো আছে, যাকে বাড়ি মোমো, উনিও পারফরমেন্স আছে, উনি মেবি প্রথম স্ত্রী উনার। তো এইগুলা নিয়ে একটু কাহিনী মনে হচ্ছে আমার, যাই সব। আর বিকি জাহেদের মানে সিরিজ আর মুভিগুলো তো সাধারণত থ্রিলারই হয়। হ্যাঁ, ভিকি জাহেদ তো দেখতে পারেন। thriller genre বিঞ্জে তেই অনলাইন সিরিজ এটা। কাজ করে, মেকিং ভালো ভিকি জাহেদ প্রবাবলি একটা জনরাতে নিজেকে আটকে ফেলেছেন, আমার কাছে এরকম লাগে। উনি যদি অন্যান্য জনরাগুলো এক্সপ্লোর করেন সেটা বোধহয় বেটার হয়, তাই না? হতে পারে হ্যাঁ, হয়তো। কারণ উনি হচ্ছে আমার মনে হচ্ছে ওনার মানে নিজের মধ্যে এটা স্টাক হয়ে গেছে, ইনবিল্ট একটা ধারণা হয়ে গেছে যে উনি হয়তো থ্রিলারেই বেটার করবেন। আচ্ছা যাই হোক, ওটা ওনার পার্সোনাল চয়েস আর হ্যাঁ, কি। এখন এটা কারো পার্সোনাল চয়েস নিয়ে তো আর হ্যাঁ, কিছু ওইটাই। বলার নেই। হ্যাঁ। উনি যদি ওইটাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান করতেই পারেন, হ্যাঁ, ওইটা ওনার পার্সোনাল হয়তো ব্যাপার। আরেকটা আমার ফেভারিট ডিরেক্টর আছেন, উনি হচ্ছেন কাছের মানুষ দূরে থুইয়া যিনি ডিরেক্ট করেছিলেন, শিহাব শাহীন। হ্যাঁ, শিহাব শাহীন। আমার কাছে মনে হয় যে রোমান্টিক জনরাতে উনার চেয়ে বেটার
এই বাংলাদেশে এই মুহূর্তে আর মনে হয় না আমার কেউ আছে। উনি শুধু রোমান্টিক না, আমার মনে হয় ড্রামাটাও ভালো করে, ড্রামা ভালো করে। হ্যাঁ, গোলাম মামুনও তো উনি ভালো বানাইছেন। বাট মিজানুর রহমান আরিয়ান, আচ্ছা হ্যাঁ, উনিও ভালো। আচ্ছা উনিও ভালো। 19-20 কাটছিল মিজানুর রহমান আরিয়ান। হ্যাঁ, মিজানুর রহমান আরিয়ানের এই দিকে নেটওয়ার্কের বাইরেও মিজানুর রহমান আরিয়ান। সাথে ঘুরিয়ে ফিরিয়ে দিলেন। না। আসলে দুজনের কাটিয়ে সেম মানে ওনার নীলপরি নীলাঞ্জনা শিহাব শাহিনের, ওটা তো একটা শিহাব ট্রেডমার্ক শাহিন ছিল। আবার আরেকটা বানিয়েছিলেন মায়া শালিক, এটা মনে হয় হ্যাঁ, দেখা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। সিন্ডিকেটকে দেখেছেন? সিন্ডিকেটও মনে হয় শিহাব শাহিনের, এবং ওটা কিন্তু রোমান্টিক ছিল না, ওটা কিন্তু একটু থ্রিলার ছিল ওখানে, মানে থ্রিল বলবো না, বাট একটা কি বলবো, একটা মিস্ট্রি প্লাস মানুষের জীবনের জটিল মনস্তত্ত্বগুলো একবার উঠে আসছে। আমি পুরোটা দেখা হয়নি, কিন্তু ওনার কাজে বৈচিত্র্য আছে। আমি শিহাব বলবো, আর ভালো। শাহিনের সম্ভবত একটা থ্রিলার মরিচিকা, এটা কি ওয়েব সিরিজ যেটা ছিল, ওটা কি দেখছিলি? মরিচিকাতে কিন্তু মানে আমার কাছে যেটা মনে হয়েছে, কাহিনীটা ঠিক গুছিয়ে উনি প্রেজেন্ট ওভাবে করতে পারেনি, কিন্তু ওনার কাজের যে স্ট্যান্ডার্ডটা রোমান্টিক ফিল্মগুলোর ক্ষেত্রে থাকে বা ওয়েব সিরিজগুলোর ক্ষেত্রে থাকে, এই কেসে মনে হয় ওইটা কিছুটা এলিমেন্ট মিসড আউট হয়ে গেছিল। আরেকটা শিহাব শাহিন থেকে মনে পড়লো, সিন্ডিকেট থেকে আমার অ্যাকচুয়ালি মনে পড়লো, উনি আরেকটা করেছিলেন অ্যালেন স্বপন সম্ভবত, মাইসেলফ অ্যালেন সব। এটা হচ্ছে এত spin-off। ভালো লাগছিল, মানে এটা জাস্ট অসাম। আর বিশেষ করে পারফর্মারটা যিনি, হ্যাঁ। উনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। উনি বিভিন্ন সিনেমাতে সাইড রোল হিসেবে, কমিক রোল হিসেবে উনি নর্মালি করেন। তো বাট এখন তো লিড হয়ে চলে এখন গেছে। তো লিডও চলে গেছে। আমার ওনার প্রতি আমার খুব ভালো লাগছে। উনি হাওয়ার প্রমোশনের সময় বইটা আসছিলেন, ওনার সাথে আমার একবার কথা হয়েছিল হ্যাঁ। এটা নিয়ে, মানে ওনার সিনেমাগুলো নিয়ে এবং সিরিজগুলো নিয়ে। আমার খুব ভালো লাগছে ওনাকে। আচ্ছা, উনি তো রিসেন্টলি 420 করছে না, ওটা কার সাথে? 840 সরি 840 রাইট। ওই সিনেমা হলে কিছুদিন আগেই হ্যাঁ, বের হলো। release হয়েছে, হ্যাঁ, ওইটা। এটা এখনো দেখা হয়নি, আশা করি দেখবো সামনে। বাট উনার যতটুকু মনে হয় এখানে পারফরমেন্সও ভালোই হবে উনার, আচ্ছা, মানে হ্যাঁ। এই ক্যারেক্টারগুলো আগেও প্লে করছে উনি, যে ফানি পলিটিশিয়ান বা একটু হ্যাঁ, right. খারাপ পলিটিশিয়ান। মানে সিনেমা বা কাজ যেমন তেমনই হোক, মানে উনার পারফরমেন্স কখনো খারাপ আমি দেখিনি। হ্যাঁ। মোটামুটি এটাই আমার হ্যাঁ, উনি খুবই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেন, ওনার ধারাবাহিকতাটা খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ। সবসময় ধারাবাহিকতা। ওইটা হাওয়া আসার প্রসঙ্গে মনে পড়লো যে হাওয়া কি আপনারা দেখেছেন কেউ হলে গিয়ে? বা অবশ্যই, হ্যাঁ, হাওয়া তো সবাই হলে হলে আমরা মনে হয় সবাই দেখছি। না, হলে আমার অবশ্য হাওয়া দেখা হয়নি, প্ল্যান ছিল কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, কিন্তু আমি মানে এমনিতে পরে হলে দেখেছি হাওয়া movie-টা। দেখা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স আমি বলবো, কারণ হাওয়ার যে সিনেমাটোগ্রাফিটা এত অসাধারণ, দারুণ, অসাধারণ। অসম্ভব ভালো। আর ওইটার কাহিনী যেটা, সেটা আসলে সিনেমা হলে বসে উপভোগ করার মতো। আমার কাছে স্পেশালি অনেক ভালো লেগেছিল ওখানে, স্পেশালি নাজিফা তুষির যে অ্যাক্টিংটা আর শরীফুল রাজের যে পোর্ট্রেইংটা। আমি তো শরীফুল রাজের মোটামুটি শরীফুলের আমার সবার মেকআপটাও কিন্তু খুব ভালো লেগেছে, যে ক্যারেক্টারের সাথে এত সুন্দর গেছে, মানে নট অনলি অ্যাবাউট সিনেমাটোগ্রাফি, মানুষগুলোকেও যে প্রেজেন্ট হ্যাঁ, করেছে সবাইকে ক্যারেক্টারটা আসলে অনেক ভালো। ভালো ছিল। আর চঞ্চল চৌধুরী ওই যে কিরে ভয় পাইছিস, ভয় পাইছি। dialogue-টা, হ্যাঁ। তবে আরেকটা ডায়লগ, ওটা নিয়ে পরে মিমো হয়েছে যে এটা কি রঙ্গ করার জায়গা, হ্যাঁ। মানে ওই জায়গায় ওনার যে এক্সপ্রেশনটা খুব, মানে আমার মনে হয় উনি এটা পারবে, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, ওটাই। That was so special. আমাদের তো বুয়েটে তো হ্যাঁ হ্যাঁ, বুয়েটে সবগুলো গানই ভালো ছিল। তারপরে চলতরঙ্গ 2-তে তো আরো অনেকেই হ্যাঁ, ছিল হ্যাঁ। মনে হয়। আদিম দেখানো হলো বুয়েটে। আদিম দেখানো হলো। আদিম নিয়ে আপনাদের কি বক্তব্য? দেখেছেন কি আদিম? আদিম দেখা হয় না। আদিম আমি এখানে বসে দেখেছি। এসেছিল আমাদের ক্যাম্পাসে, অনেক ফিল্মই এসেছিল। আর আমাদের ক্যাম্পাসে তো অনেক ক্যারেক্টারও আসলে ভিজিট করে গিয়েছে। রায়হান রাফির সাথে আলোচনার সময় কি ছিলি তুই? হ্যাঁ, ছিলি, আমার মনে আছে। রায়হান রাফির কে সাথে- যেন কোশ্চেন করছিল যে হচ্ছে মেয়েদেরকে কেন খালি ভিলেন দেখানো হয় ওনার ফিল্মগুলোতে। এটা এই কোয়েশ্চেন কি জানি, আমার খেয়াল নেই, কিন্তু এই কোয়েশ্চেনটাকে পড়েছি। হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় উনি মানে যাই দেখাতে চাক ভালো করে দেখালেই হলো, এবং উনি ভালো করে দেখাতে পারতেছেন কিছু কিছু কাজের ক্ষেত্রে। সো এটা অবশ্যই প্রেস ওয়ার্দি আমার মনে যদিও হয়। মানে রিসেন্টলি রায়হান রাফির ফিল্ম কি হলে রিলিজ পেয়েছে কোনোটা? তুফানের পরে তো আর তুফানের পরে, তুফান তো সেই জুলাই মাসে, মানে হ্যাঁ। বিপ্লবের আগের কাহিনী। হ্যাঁ, ওইটাই। এখনো তো কোনোটা আসলো না। তার আগে সুরঙ্গ ছিল। হ্যাঁ। তো সুরঙ্গ তো আমার মনে হয় ওনার মোটামুটি পারফেক্ট একটা কাজই। তো নেক্সট মুভি একটা আসতেছে আরফান নিশোর সাথে, ওইটার নাম ভুলে গেছি, বাট আপনার নিশোর সাথে হ্যাঁ একটা মুভির টিজার রিলিজ করছে, মানে কাইন্ড অফ। মুভির নামটা ভুলে ওইটা শিহাব শাহিনের, ওইটা দাগি দাগি, শিহাব yes, শাহিনের। yes, দাগি শিহাব বলা, শাহিন হ্যাঁ, director। দাগি, আচ্ছা। রায়হান রাফিন নেক্সট সিনেমা হচ্ছে
শুনতেছি একটা জিতের সাথে আসবে লায়ন বা জানি না এটা এখন হ্যাঁ কতদূর কি। ভালো আসলে তো এখানে আমার একটা পার্সোনাল অবজারভেশন আছে, এটা উনাকে যে কোয়েশ্চেন করা হয়েছিল ওখানে এটা বলা হয়েছিল যে উনি অলওয়েজ ফিমেল ক্যারেক্টারগুলোকে ভিলেনাইজ কেন করে, তো উনি এটা উত্তরে মানে একটা মানে পাল্টা ঘুরিয়ে দর্শকদের কাছে প্রশ্ন করে দিয়েছিলেন যে আপনার কি মনে হয় কেন এটা উপমহাদেশে এরকম হয় যে এম্পাওয়ারিং ক্যারেক্টার খুব একটা মানুষ পছন্দ করে না। তো আমি এটার সাথে একটু দ্বিমত পোষণ করবো, কারণ বলিউডে আমরা এরকম দেখি যে ফিমেল সেন্ট্রিক অনেক মুভি অনেক ব্যবসা সফল এবং মানুষ ক্রিটিক্যালি পছন্দ করেছে। তো কিন্তু আমার পার্সোনাল অবজারভেশন উনাকে নিয়ে যেটা, যে উনি এটা নিজেও বলেন যে উনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের একটা গ্রাজ কোথাও এখানে উনি দেখান। তো আমি শুধু এটা রায়হান রাফির ক্ষেত্রে বলবো না, আমারটা নিজেরও মনে হয় যে সত্যজিৎ রায়ের সিনেমা দেখে বা জহির রায়হানের সিনেমা দেখে আরও যত ফিল্ম মেকারের কাজ আমি ফলো করেছি, মানে ফিল্ম মেকার হিসেবে ফলো করেছি, আমার কাছে মনে হয়েছে যে মানুষের ব্যক্তি জীবনের এক্সপিরিয়েন্সগুলো তার কাজে ফুটে ওঠে। তো এই ব্যাপারে আপনাদের কি মত, যে এটাকে আসলে কতটুকু ভালো, বা কেউ কে তার শিল্পকে তার ব্যক্তি জীবন থেকে দূরে রাখতে পারে নাকি এটা ছাপে সেই পড়ে? আচ্ছা ওনার জানোয়ার মুভিটা দেখছিলেন? জানোয়ার পুরোটা ওইটাতে তো দেখায়নি, মানে ট্রেলার ফিমেল ক্যারেক্টারকে দেখছিলাম। ভিলেনাইজ করা হয় না আসলে, ওইটা হ্যাঁ। আসলে একটা মানে জানোয়ার কি মুভি ছিল না? ওটিটিতে ছিল, না এটা মানে টেলি মুভি ছিল, একটা অনলাইনে রিলিজ পাইছিল। অনলাইনে ছিল, একটা মুভি ছিল আর কি মানে মানে জানোয়ার। জানোয়ার একটা হচ্ছে রিয়েল ইনসিডেন্টের উপর বেস করে। উনি তো রিয়েল ইনসিডেন্টের উপর বেস করে না, অনেক 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 খারাপ ছিল ভাই, মানে এটা দেখার পর অনেকই খারাপ লাগছিল, মানে এটা খুবই জঘন্য একটা ঘটনা নিয়ে। আচ্ছা মানে খারাপ বলতে মুভি খারাপ না, কাহিনীটা মানে খারাপ। কাহিনীটা খারাপ, হ্যাঁ ওটাই বলতেছি। মানে একটু ট্র্যাজিক। Tragic অনেক কাহিনী। অনেক অনেক। পুরোটাই বেশি। মানে মানে ট্রমা ফিল হবে, বুঝতে পারছেন মুভি দেখার পর। আচ্ছা ট্রমা থেকে মনে পড়লো, আমি একটা বলিউডের সিনেমা দেখছিলাম অনেক দিন আগেই, আবার রিসেন্টলি সেটা রিওয়াচও করলাম, ওইটা হচ্ছে সর্দার উধাম। এটা কি দেখা হয়েছে? কোনটা কোনটা? সর্দার উধাম। এটা আসলে আমার দেখা মানে প্রবাবলি দ্য বেস্ট ইন্ডিয়ান ফিল্ম ইন দ্য হিস্টোরিক্যাল জনরা। মানে এটা হচ্ছে একটা রিয়েল লাইফ, হ্যাঁ রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর। উধাম নামে একটা ব্যক্তি ছিল, উনি মানে এটা ব্রিটিশদের সময়কার ঘটনা। তো উনি একটা লোককে অ্যাসাসিনেট করেছিল ইংল্যান্ডে গিয়ে। কেন অ্যাসাসিনেট করেছিল? আমাদেরকে স্পয়লার দিয়ে দিস না, আমরা দেখবো। না এটা স্পয়লার না, এটা আচ্ছা এটা কাহিনী, এটাই কাহিনী। হ্যাঁ তো এটা কেন হয়েছিল এটা নিয়ে পুরো কাহিনীটা। এটা খুবই ভালো একটা মুভি। মেকার কে? মেকার হচ্ছে সুজিত সরকার। ও উনি কি বাঙালি? উনি বাঙালি। বাঙালি, আচ্ছা বাঙালি। আচ্ছা। উনি- হ্যাঁ, পিকুর ডিরেক্টর। ও আচ্ছা, তাহলে এবং এটা তো সুজিত সরকারের অবশ্যই best ভালো cinema, একটা আমার মতে। recommendation আমাদের জন্য। কে আছে ভাই সরি, ওইটাতে অ্যাক্টর কে? ভিকি কৌশল। ও আচ্ছা আচ্ছা, ওইটার কথা বলতেছেন। হ্যাঁ। হ্যাঁ ওইটা দেখি না, বাট আমি জানি ওইটা হ্যাঁ। খুব ভালো পারফরমেন্স ছিল। হ্যাঁ ওইটা মানে আমার দেখা বেস্ট টেকনিক্যালি, বেস্ট কাহিনী, মানে এভরিথিং, মানে সব ধরনের মানে অ্যাসপেক্ট থেকে ওটাই খুবই ভালো একটা মুভি। আচ্ছা রিসেন্টলি তাকে এতদিন আমি পার্সোনালি মনে করতাম যে উনি খুব একটু ক্লোজ টু লাইফ। না আমার লাগবে না। না না আমার লাগবে না, আচ্ছা আমার আমার লাগবে না। না, আমি যেটা বলছিলাম আর কি বলবো কথা। না আমি ব্যক্তিগতভাবে মনে করতাম যে সুধীর স্যার কাছে খুব মানে ক্লোজ টু লাইফ, মানে জীবনের গল্প বা মানুষের গল্প বলতে চান এরকম কোনো একজন ফিল্ম মেকার, কিন্তু আচ্ছা। উনি কিন্তু ওনাকে অনেকটা চেঞ্জ করেছেন তাহলে সর্দার উধামে। রিসেন্টলি কারণ এই অভিষেক জনটা বচ্চনের অনেকটা সাথে কে আলাদা। জানি একটা মুভি করছে, ওইটা অনেক উনি করে, ওটা অনেক ভালো শুনছি আমি। মানে অভিষেক বচ্চনের মানে পারফরমেন্সটাও অনেক বেটার আমি হ্যাঁ শুনছি। ওইটা আমার এখনো দেখা হয়নি, ওইটা আমার প্ল্যান আছে। আমার মানে সুজিত সরকারের সর্দার উধাম দেখার পর আমি ফ্যান হয়ে গেছি, ওনার সব সিনেমায় অলমোস্ট দেখা হয়েছে। হ্যাঁ উনি তো অমিতাভের সাথেও করছেন, আবার অভিষেকের সাথেও করছেন। এটা পিকু মানে ভালো লাগছিল। তারপর হচ্ছে ওই যে আরেকটা গোলাপু সীতা, ওইটা অ্যাভারেজ লাগছিল, ওইটাও মোটামুটি ভালোই ছিল। আচ্ছা কাহিনী কার ছিল? কাহিনী কাহিনী হ্যাঁ ওইটা বিদ্যা বালানের। গোলাপু সীতাবো, হ্যাঁ গোলাপু সীতাবে তো আয়ুষ্মান ছিল। না না কাহিনী ছবি, ও কাহিনী আচ্ছা, কাহানি, হুম। হ্যাঁ ওইটাও উনার ছিল। হ্যাঁ ওইটা তো বেস্ট একদম, মানে ওইটার লাস্টের এন্ডিং টুইস্টটা মানে অনেক ভালো, তাই না? হ্যাঁ। কাহিনী টুটা যদি তেমন ভালো লাগে না, বাট আচ্ছা, বাট কাহিনী ওয়ান কি সেরা। সুজিত সরকারের? হ্যাঁ কাহানি সুজিত সরকারের। হ্যাঁ রাইট। দেশে আয়, দেশে আয়। আচ্ছা হ্যাঁ বলতে বলতে বিদেশি কন্টেন্টে চলে গেছি। হ্যাঁ দেশে আয়। আমার মনে দেশে হয় তো অনেক কাজই হচ্ছে। কাজল রেখা দেখছিস তোরা? আমার কাজল রেখা দেখা হয়নি সেভাবে। অনেক বড় একটা মিস হয়ে গেছে। অবশ্যই কাজল রেখা দেখতে হবে। কাজল রেখা তো এখনো ওটিটিতে রিলিজ পায় নাই, হলেই চলেছে। তুই দেখছিলি কি? আমি হলে দেখি নাই, তুমি দেখছিলা? বাট দেখার ইচ্ছা আছে। এটা তো শরীফুল তোমরা রাজা কেন না? হলে দেখো নাই কাজল শরীফুল রেখা? রাজা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা মানে আসলে হলে দেখার মতোই একটা সিনেমা। এটার প্রেজেন্টেশন এত বেশি ভালো। আর মিথিলাকে এখানে এটা আমরা গিয়াসউদ্দিন সেলিমের। গিয়াসউদ্দিন রাইট। সেলিম।
অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মিথিলাকে বেশ ভালো মানিয়েছিল, যদিও কাজল রেখাকে নিয়ে আমার সেরকম কিছু বলার নাই, বাট ওভারঅল প্রেজেন্টেশন অনেক বেটার। শরীফুল রাজের আরেকটা মুভি বের হয়েছিল ওই সেম টাইমে, ওমর মেবি, ওটা কি দেখা হয়েছে? ওটা আমিও দেখি নাই। দেয়ালের দেশও তো ওই টাইমেই মনে হয় হ্যাঁ, রিলিজ পেয়েছিল। হ্যাঁ। দেয়ালের দেশ দেখেছিলাম, দেয়ালের দেশের কাহিনীটা অনেক ইন্টারেস্টিং ছিল? ছিল। হ্যাঁ হ্যাঁ, বুবলি হচ্ছে ডেড ছিল, ওর Dead ছিল, হ্যাঁ। মৃতদেহ নিয়ে পুরো শহর ঘুরে বেড়ায়, দেখছিলা? আমি এটা মানে একটা মিয়াতে পরবর্তীতে এক্সপ্লেনেশন ভিডিওতে এরকম দেখি, একটা রিভিউ ভিডিওতে আর কি, যে দেয়ালে দেশ ইন্সপায়ার্ড ফ্রম মানে একটা বিদেশি একটা সিনেমা। সুস্মিতা সেন ছিলেন সেখানে, আর ঋতিক চক্রবর্তী ছিলেন। এখানেও সিমিলার একটা স্টোরি থাকে, মানে আমি বলছি না যে দে আর মানে এটা নকল বা এরকম কোনো কিছু, কিন্তু সিমিলার একটা স্টোরি ওখানেও ছিল, হ্যাঁ, যে একজনের ওয়াইফ মৃত এবং সে মৃতদেহটাকে মানে সে বিশ্বাস করে না যে তার ওয়াইফ মৃত, এবং সে ওই মৃতদেহটাকে নিয়ে সে ফার্দার মানে তাকে এটা বিয়ে করে, actually, তাকে সে কাজে মানে রাখে দেয়, দেয়ালের দেশ এরকম। অ্যাকচুয়ালি কিন্তু এভাবে দেখানো হয় আচ্ছা, না। আচ্ছা। দেয়ালের দেশে হচ্ছে হ্যাঁ, তার যে হারানো প্রেম সেই হ্যাঁ, ব্যাপারটা নিয়ে সেই ব্যাপারটাকে basically, দেখানো, হ্যাঁ, একটু যে portrayal-টা আলাদা অন্য আছে। কাউকে বিয়ে করে তো, সরি জাকির, হ্যাঁ, তো হচ্ছে দেয়ালের দেশের প্লটে আর কি এরকম দেখায় যে ওর যে প্রেমিকা থাকে তার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়, পরে তার লাশটাকে যখন ফিরে পায় তখন তার হারানো প্রেমটা জেগে ওঠে। আচ্ছা আচ্ছা। মানে ওইটাও অনেক ভালো প্রেজেন্টেশন ছিল। আমাদের এই চেনা জায়গাগুলো ঢাকার আশেপাশেই শুটিং করা অনেক বেটার ছিল অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটা। এটা কি ওটিটিতে বের হয়েছে? না, ওটিটিতে এখনো রিলিজ পায় নাই, আচ্ছা। প্রবাবলি ওটিটিতে রিলিজ পাইলে আমি আরেকবার দেখবো। আমারও দেখার ইচ্ছা আছে। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে ওটিটিতে তো রিসেন্টলি অনেকগুলোই ওই যে রিলিজ পাচ্ছে। ওই পরিমণির একটা রিলিজ পাইছিল, ওইটা হ্যাঁ রঙ্গিলা কিতাব। রঙ্গিলা কিতাব, হ্যাঁ। ওইটা তো একটা রাইটার, ওই কিঙ্কর হাসানের রাইটার, ওর বইয়ের কিঙ্কর, উপর, হ্যাঁ, কিঙ্কর ওর হাসান, বইয়ের হ্যাঁ। উপর দিয়ে, হ্যাঁ, আচ্ছা। ওইটা এখনো দেখা হয়নি, বাট বাট যা মনে হইলো ভালোই, মানে আচ্ছা ঠিকই আছে। তাহলে দেখতে হবে এটা। না, release পেয়ে গেছে, release পেয়ে গেছে। 24-এ ওটিটিতে মেবি ওটিটিতে, হ্যাঁ। রঙ্গিলা কিতাব? রঙ্গিলা কিতাব, হ্যাঁ, OTT, হ্যাঁ। হইচই মানে পরিমণিকে আমার মনে হয় যে ওর পটেনশিয়ালটা 100% ইউজ করে না, কখনোই ইউজ করে না। মানে ওনার আরো পটেনশিয়াল আছে। স্বপ্নজাল দেখা হচ্ছে কারো? পুরোটা না। ওখানে ওকে এত বেশি ইনোসেন্ট একটা ক্যারেক্টার লাগে, আর মনে হয় যে এই ক্যারেক্টারটাকে নিয়ে যদি আমি সবসময় সাথে ঘুরতে পারতাম। আচ্ছা, অন্য একটা শর্ট ফিল্ম ছিল, ওই যে বুক পকেটের গল্প নাকি জানি, এরকম একটা ছিল। আমার কাছে মনে হচ্ছে স্বপ্নজালে ও নিজেকে ভালোই ফুটাতে পেরেছে আর কি, নিজের পটেনশিয়ালটা। হ্যাঁ, বাঙালি মেয়ে ক্যারেক্টার ভালোই, মানে আমি ওইটাই বলতে চাচ্ছি যে হচ্ছে সে তার যে পটেনশিয়ালটা ওইটা ফুলি কখনো ইউজ করে না। হ্যাঁ। স্বপ্নজালে তার যে পটেনশিয়ালটা দেখিয়েছিল, ওই পটেনশিয়ালটার যদি অন্যগুলোতেও ফুটে উঠতো, দ্যাট উড বি হ্যাঁ। হিউজ। আসলে গল্প পাওয়া যায় না, বাট এটাই বলতে পারেন যে সবকিছু মিলায় হয় না আর কি। ডিরেক্টরের একটা প্রভাব এখানে বড় আছে, কারণ গিয়াসুদ্দিন সেলিমের হাতে পড়ার পরে উনার পটেনশিয়ালটা কিন্তু উনি বের করতে পেরেছে। তো আমার মনে হয় ডিরেক্টরের একটা কৌশল এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ আর কি। ইয়াসউদ্দিন সেলিম থেকে মনে পড়লো যে ওনার গুণিন পুরো তো I দেখছে। guess সবাই দেখছে। হ্যাঁ, মনপুরা তো সবাই দেখছে। এটা তো হ্যাঁ। মানে অসাধারণ একটা, হ্যাঁ, মানে এটা একটা, মানে এটার আমি রিসেন্টলি না, মানে গত বছর আমি রিওয়াচ করছিলাম। এটার একটা ফ্রেম এত সুন্দর, এটার একটা ফ্রেম আমার স্টিল মনে আছে, যে যখন ওই মেয়েটার কবর নিয়ে লাস্টের দিকে, ওই হ্যাঁ, মেয়েটার হ্যাঁ, হ্যাঁ। লাশটা নিয়ে যখন খাটিয়ে মানুষ হাঁটতে পুকুর, থাকে, হ্যাঁ। পুকুরের মধ্যে রিফ্লেকশনটা হচ্ছে দেখায়। হ্যাঁ, এই পুকুরের মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে আসলে সিনে কি হচ্ছে। হ্যাঁ। মানে এটা এতটা বিউটিফুল সেই 2007 সালে, মানে এটা ভাবা যায় না। মনপুরা আসলে অন্যরকম একটা মানে এটা আবেগ। মানে ওই হালদা নদীর কার ছিল? হালদা নদী ছিল তৌকির তৌকির আহমেদের, আহমেদের। হ্যাঁ, হালদা। হালদা। হ্যাঁ, মোশাররফ করিম মেবি ছিল না, না, না। না না না, আচ্ছা সরি, অজ্ঞাতনামায়। জাহিদ হাসান ছিল, জাহিদ হাসান ছিল। আর হ্যাঁ, কে ছিল জানি ভুলে গেলাম। ছিল রুনাকা ও ছিল। বাই দ্য ওয়ে, হ্যাঁ, এখান থেকে মনে পড়লো তিশাপুর নাম থেকে মনে পড়লো যে ফারুকি ভাইয়ের ওই যে লাস্ট ডিফেন্ডার্স ও মনোগামী, হ্যাঁ। হ্যাঁ, দেখা হচ্ছে। হ্যাঁ, এটা আমি কি বলবো, মানে এটা মানে টাইম পাস হিসেবে দেখাই যায়। টাইম পাস হিসেবে মজার হিসেবে এটা দেখাই মনে যায়। হইতেছে এমনি বানাইছে, মানে ফান প্যারোডি হিসেবে এটাই। এটাও তো মাঝে মাঝে মানুষের একটু টাইম পাসের দরকার আছে সবসময়। হ্যাঁ, ওটা এত ভারী গল্প সবসময় দেখলে হ্যাঁ, আমাদের অনেকে ভারী মাথা criticize আরো ভারী করতেছে, হয়ে আমি যাবে। বলবো যে অন্যান্য গুলোর চাইতে এটা ভালোই বলতে গেলে, ভালোই আসলে। বেসিক্যালি ওইখান থেকে আমার একটাই প্রাপ্তি লাগে, সেটা হচ্ছে জেফারকে পাওয়া, অন্যরকম জেফারকে পাওয়া। আর এরকম একটা মানে ফেসবুকে এরকম দেখেছিলাম যে মানুষ বলেছে যে হ্যাঁ। মানে ফারুকির কি ক্ষমতা দেখুন, জেফারেরও চুল চেঞ্জ করে দিতে পারে। ওই সিনেমার একটাই প্রাপ্তি, সেটা হচ্ছে জেফারকে অন্য রূপে আমরা পেয়েছি। হ্যাঁ। And না, that's আমি really ব্যক্তিগতভাবে এটা আমি জানি না আপনারা একমত হবেন কিনা, কিন্তু আমার আগের জেফারকেও খারাপ লাগতো না। আমার
না, আমার ব্যক্তিগতভাবে আগে জিফারকেও খারাপ লাগতো না, মানে আমার মনে হতো যে ওর একটা নিজস্বতা ছিল, মানে সে যেরকম ছিল ওর জনারের সাথে বা ওর গানের সাথে বা ওর লাইফস্টাইলের সাথে, মানে শি ওয়াজ মানে ইন হার ওয়ে ওর মতো ছিল। তবে এখন যে জিফারকে পেয়েছি আমরা, তাকেও আমার ভালোই লাগে। আমরা একটু মনে হয় রিসেন্টলি রিলিজ বিদেশি স্কুইড গেম 2 নিয়ে কথা বলাটা অবশ্যই জরুরি আমার কাছে মনে হয়। স্কুইড গেম 2 দেখিনি, স্কুইড গেম 1 দেখেছিলাম, আল্লাহ, তুমি দেখছো? 2টা এখনো দেখা হয়নি। এর কয়েকটা এপিসোড দেখছি, আচ্ছা, বাট কেমন? মানে কন্টিনিউ করতে পারতেছি না, এখন কিছু প্রেশারের মধ্যে আছে একাডেমিক এর জন্য। আচ্ছা। বাট আমি বলবো যে মানে আমি বলি সিজন 1 তো অবভিয়াসলি বেস্ট ছিল, বাট সিজন 2 তে মানে কি জানি মনে হয়েছে কি জানি মিসিং, মানে সিজন 1 এ যে ইন্টেন্সিটিটা ছিল সেটা নাই। বুঝতে পারছেন, সিজন 1 এ দেখা যাইতেছে হঠাৎ করে একটা ক্যারেক্টার মারা যাইতেছে, বাট কি হবে না হবে সাসপেন্স হ্যাঁ। এটা কেন জানি নাই। বাট সিজন 2 তে কয়েকটা ক্যারেক্টার অনেক ভালো লাগতেছে, যেমন ওই থেনোস, আবার কিছু টুইস্টও আছে ওইগুলো আপনার ভালো লাগতে পারে। আর আরেকটা যে ছিল আপনার সিজন 1 একটা টিকিট, মানে কি ছিল মানে টিকিট কন্ডাক্টর যে দিত আর কি, মানে টোকেনগুলো, হ্যাঁ ওর ক্যারেক্টারকে আরো বেশি কি করছে মানে মিষ্টি করছে, লাস্টের দিকে এগুলো ভালো লাগে। সো মাঝখানে আপনার সিরিজ দেখতে গেলে বোরিং ফিল হবে, বাট লাস্টের দিকে আশা করি বিভিন্ন টুইস্ট আসে। হ্যাঁ হ্যাঁ, শুরুর দিকে আসলে বেশ বোরিং, সিজন 2টা শুরুর দিকে একটু বোরিং, বাট তোরা ধৈর্য ধরে পুরোটা দেখলে অ্যাকচুয়ালি ভালো লাগবে। আমি ওটা আবার- সিজন 3 এর বিল্ড আপ বেসিক্যালি, আচ্ছা। বুঝছিস? এখন আমি একটা টিভিউ আমি কয়েকটা রিভিউ দেখছি, তো ওই হিসাবে আমার কাছে মনে হলো যে সিজন 1 এর চেয়ে একটু বাজে হয়েছে, এটা মানে রিভিউতে বলছে আর কি, কারণ আমি জানি না বাকিটা দেখলে সিজন 3 আচ্ছা, আমি বলি, আমার যা মনে হইতেছে মানে সিজন 2টা ওরা মানে সিজন 3 এর বিল্ড আপের জন্য বানায় ফেলছে, বুঝতে পারছেন? আচ্ছা। এই হচ্ছে গিয়ে বিষয়। তো আশা করি সিজন 3 ভালো হবে, যেহেতু বিল্ড আপ করছে ভালো মতো, এই মানে হচ্ছে গিয়ে। আচ্ছা। আমরা মনে হয় আমাদের আলোচনাটা আরেকটু এক্সটেন্ড করতে পারি। হ্যাঁ, অবশ্যই। কি নিয়ে কথা বলতে চাস তোরা বল। আচ্ছা, পিরিয়ড ড্রামা থেকে মনে পড়লো যে অরুণদা বললেন যে বাংলাদেশে পিরিয়ড ড্রামা কি কি হয়েছে, যে মুক্তিযুদ্ধ নিয়ে বা ভাষা আন্দোলন নিয়ে হয়েছে, তারপরে এই যে কাজল রেখাও কিন্তু একটা পিরিয়ড ড্রামা। তো বাংলাদেশে মুজিব হয়েছিল। হ্যাঁ, না, এটা অনেক আগের কয়েকটা মুভি আছে, ওইগুলো ভালো হয়েছে, বাট রিসেন্টলি তেমন ভালো মুভি Recently- জানি না বের হয়েছে, মানে বের হয় না মুভি। রায়হান রাফির একটা দামাল প্রবাবলি, দামাল, হ্যাঁ রাইট। দামাল দেখেছিলাম, দামাল দেখেছিলাম, হলে গিয়ে দেখেছিলাম। ওইটাতে অনেক বেটার অ্যাক্টিং ছিল, সবারই অ্যাক্টিং হ্যাঁ, খুবই ভালো ছিল। খুবই ভালো ছিল। মানে ডায়ালগস একটু ডিসকন্টিনিউটি ছিল, বাট অ্যাক্টিং সবার অনেক ভালো ছিল। এবং এটা টেকনিক্যালিও খুব ভালো একটা মুভি। সিয়াম ছিল, শরীফুল রাজ ছিল, হ্যাঁ, হ্যাঁ শরীফুল রাজ। কথা বটে। পরাণের আপু মনে হয় অনেক বড় fan, না? ছিল। না, আমার কাছে ফাগুন হাওয়াকে দেখেছেন আপনারা? হ্যাঁ, ফাগুন হাওয়া ভাষা আন্দোলনের উপরে আমার দেখা, মানে বাংলাদেশি আমি যত সিনেমা দেখেছি ভাষা আন্দোলনের উপরে আমার দেখা সেরা সিনেমা, না আমার ব্যক্তিগত মত এটা। মেকিং খুব ভালো ছিল এবং অভিনয় খুব ভালো ছিল। ফাগুন হাওয়া, তারপরে মাটির ময়না। এটা তো অনেক আগের। আমি রিসেন্টলিও ছিল। না, আসলে আমি জুলাইয়ের টাইমটাতে এটা রিওয়াচ দিয়েছিলাম। আমার মানে মাটির ময়না, আচ্ছা, তারেক মানে মাসুদের অনেক maybe, ইন্টারেস্টিং একটা প্লটের, তোরা দেখেছিস কিনা আমি জানি না, বাট আমি অনেক প্লটিংটা খুবই ইন্টারেস্টিং লেগেছিল আর আচ্ছা। কি। তো গেরিলা দেখছিলি? গেরিলা তো অবশ্যই অবশ্যই। দেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ। জয়া আহসান, আমার পুরোটা দেখা হয়নি একদম, এবং জয়া হাসানের পারফরমেন্সটা মানে খুব পানি চলে আসে একদম একদম দেখছো গেরিলা? এক প্যারালালি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে ঘিরে একজন দেশপ্রেমী নারী সংগ্রাম, এটা একদম পুরোটা ফুটে উঠেছে। এটা আমার বলা চোখে পানি চলে এসেছিল ওটা দেখে, অনেক ভালো একটা। আসলে পিরিয়ড ড্রামা বানানোর জন্য যেই ধরনের বাজেট বা ওভারঅল স্টাডি করতে হয়, প্লাস বাজেটও দরকার, ওইটা আসলে আমাদের এখনো ওইভাবে হয় নাই, মানে আমাদের ওইটা সবাই ইজি ওয়ে আউট খুঁজে বলে কি মনে হয় আমাদের দেশে মনে হয় সবাই হইতে ইজি পারে। ওয়ে আউটটা খুঁজে, হইতে পারে। কারণ হতে পারে। তবে আমার মনে হয় রায়হান রাফি যদি চেষ্টা করে পারবে, যদি সে দামাল ভালো মতো কিন্তু স্টাডি করে। better ছিল, দামাল বেটার হ্যাঁ, ছিল, better দামাল ভালোই ছিল। ছিল, এই আর কি। সো দেখা যাক সামনে কে কি বানায়। আমিও মানে বিভিন্ন রকম জনারের মুভি দেখাই আগ্রহ অপেক্ষায় আছি আর কি, কারণ বাংলা ইন্ডাস্ট্রিকে তোমার এক একটা সময় এক একটা জিনিসের মানে ট্রেন্ড তৈরি হয় না? হ্যাঁ, হ্যাঁ। এখন হরর ট্রেন্ডটা চলছে বোধহয়, হরর, মিস্টারি, থ্রিলার এইসবের ট্রেন্ডটা চলছে। বাংলাদেশে চলতেছে, মানে বাংলাদেশে হরর বানানোর ট্রেন্ড চলে আছে। হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা তবে হরর অনেক লেটে শুরু করছে বাংলা সিনেমাতে। বাংলা সিনেমা হরর কাজ আছে। এমনিও আসলে কম হয়েছে অনেক, তবে আরো হোক সামনে, সব জনেরই আসুক কম বেশি ভালো, এটা আশা করব। তবে অ্যাকশনে কিন্তু বাংলাদেশ গত কয়েক বছর বেশ উন্নতি করেছে আমার মনে হয়। অ্যাকশন, হ্যাঁ,
হ্যাঁ, action-এও অ্যাকশন ভালো। মুভি রায়হান রাফির ব্যাক টু ব্যাক কতগুলো আমরা দেখেছি। উনি যদিও আমার মনে হয় একটু বিদেশি সিনেমা থেকে অনেকটাই ইন্সপিরেশন নেন, এবং সেটা দোষের কিছু না, নিতেই পারেন, মানুষ তো শিখবে কোথাও না কোথাও থেকে। কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা বেশ বড় অগ্রগতির জায়গা। আচ্ছা, আমার একটু মানে রিসেন্টলি ড্রামাগুলো দেখতে অনেক ভালো লাগে, বাট কেন জানি মানে কোনো ড্রামা ফ্যামিলি ওরিয়েন্টেড মুভিগুলো আমি বাংলা সিনেমাতে পাচ্ছি না রিসেন্টলি। তো এটা একটা ফিল্ম, যেমন আমার ইন্ডিয়ান একটা মুভি আছে কাপুর অ্যান্ড সাস, ওইটা ফ্যামিলি ড্রামা, আমার অনেক ফেভারিট এটা। সো আমি সাধারণত ওই ধরনের একটা মুভি চাইছিলাম, বা মানে শুধু ফ্যামিলি না নিয়ে জাস্ট আমার ড্রামা দরকার। তো ওইগুলা আসলে সম্মতি পাচ্ছি না, দেখি আশা করি বের হবে, মনে হয় না। ড্রামা বাংলাদেশি আসলে ফ্যামিলি ড্রামা না, মানে জাস্ট এনিথিং ড্রামা হবে, জাস্ট তেমন থ্রিলার থাকবে না, জাস্ট একটা গল্প আছে। ওটিটিতে ভালোই বের হয়, সিনেমা হলে খুব একটা হয় না। হ্যাঁ, ওটাই। ওটিটিতে মোটামুটি আসে, আসে। মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ ভালো আসে। আচ্ছা, আপু কি কালপুরুষ দেখছিলেন ওয়েব সিরিজ? আমি দেখছি। ওইটার মানে কি বলবো, মানে লাস্টের টুইস্টটা মানে, আচ্ছা যাই হোক, বাংলা সিনেমা হিসেবে চলে, বাংলা হিসেবে বাংলা চলে। চলে, বাট ওইটার স্ক্রিন প্লেটা মানে কেন, মানে ওরা কি বুঝতে পারে নাই যে ওরা এভাবে বানাইছে? মানে কোনো কি নাই, মানে কখন অতীত, কোনটা অতীত, বর্তমান, কোনটা ফিউচার। ছাড়া ছিল। হ্যাঁ, আর চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টার, ওইটা আসলে হুদাই। ওইটা আসলেই মানে ওনার মানে ট্রেইলার দেখে মনে হবে যেন অনেক মিষ্টি একটা ক্যারেক্টার, মানে চঞ্চল চৌধুরী কি জন্য আসছে, কেন আসছে, বাট আমরা যখন দেখা শুরু করব ওইটার মানে কোনো মানেই নেই। তো এই হচ্ছে কি, বুঝতে পারছি আমাদের আলোচনা আসলে অনেক জমে গিয়েছে, আমরা এটা ক্যামেরা অফ করার পরেও কন্টিনিউ করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আমাদের আলাপ আপাতত এখানেই শেষ হচ্ছে, আবার বুয়েটে দেখা হবে কোনো সময়। থ্যাংক ইউ। এটা হচ্ছে তো ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যখন একটা ব্যাপার আমরা কি এটা বেশি ক্যান্ডিডেট হয়ে গেছে। হ্যাঁ, বেশি বেশি ক্যান্ডিডেট বাই, আমরা শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলি নাই। না, কাউকে নিয়ে এত কিছু বলি নাই, আচ্ছা ঠিক আছে। মুভির সমালোচনা করছি, অবশ্যই এটা নিয়ে মুভি সমালোচনা করতেই পারি।